আপনি চিন্তা করে দেখেন রাজনীতিটা কাকে বলে। সে হেফাজতের বাচ্চাদেরকে মেরে সাফা সাফা করে দিছে, নাকি সেখানে গুলি চালায় ছত্রভঙ্গ করে দিছে, নাকি কি করছে, এটাকে বলে নিজের ফাঁদে নিজে পড়া। সে তো এটার কোনো এভিডেন্সই রাখতে দেয় নাই, সে তো বলতেই দেয় নাই, এবং সে যে আমাদেরকে বলতে দেয়নি তাই না, তার রাজনীতিটা কতখানি নিম্নমানের রাজনীতি হইলে দুদিন পরে মানে জাস্ট বছর ঘুরতে না ঘুরতে এই হেফাজতের সাথে সে আতাত করে সে এই হেফাজতের সাথে কি করছে, কওমি জননী হয়ে গেছে। আল জাজিরায় যে সে বলে কি বিটিভি হচ্ছে জেনোসাইড। মূর্খ কোথাকার, মূর্খ। জেনোসাইডের সংজ্ঞা জানো তুমি? তুমি জেনোসাইডের সংজ্ঞা জানো? একটু গুই করে তো দেখতে পারো। আমি একজন শিক্ষক হয়ে বলছি, উনি এত এই লেভেলের মূর্খ হলে পরে বিটিভি কে যে জেনোসাইডের সাথে উনি তুলনা করেছে কোন হিসাবে? 2008 পর থেকে এই 2024 এই তো আওয়ামী লীগের আমল, শাসন আমল। এই 2008 থেকে 2024 হিন্দু কমলো কেন? হিন্দুর পার্সেন্টেজটা তখন কমলো কেন? এটার জবাব কে দিবে? প্রথম কথা হচ্ছে যে শাপলা চত্বরের কথা যদি আপনি আমাকে বলতে বলেন, শাপলা চত্বরের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা একটা পলিটিক্যাল মুভমেন্ট, এটা আগে আপনাকে স্বীকার করে নিতে হবে যে ইট ওয়াজ এ পলিটিক্যাল মুভমেন্ট। এবং ওই সময় এটা যে কোনো রাষ্ট্রে আপনার সরকার দলের যে বিরোধী পক্ষ থাকে সে কিন্তু পলিটিক্যাল মুভমেন্ট করবে, এটাই স্বাভাবিক। পলিটিক্যালি সেই করার চেষ্টা করবে, প্রেশার গ্রুপ করবে, প্রেশার দেওয়ার চেষ্টা করবে। সো এটা একটা পলিটিক্যাল নেগোসিয়েশন ছিল, পলিটিক্যাল মুভমেন্ট ছিল। এবং পলিটিক্যালি মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো না যে এটা অস্বীকার আমি করব না যে এখানে যে ছোট ছোট বাচ্চাদের যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা, সেই মাদ্রাসার ছাত্রদেরকে তো, ছাত্ররা তো সেখানে উপস্থিত ছিল, তারা তো শিশু, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এখন আপনি ছোট ছোট বাচ্চাদের যেমন ব্যবহার করেছেন, এটা যেমন একটা সত্য কথা, আবার ওই বাচ্চাদেরকে আপনি যে ভয়াবহ কিলিং করলেন, কিভাবে আপনি শাপলা চত্বর কোড অ্যান্ড কোড সাফা করে দিলেন মুহূর্তের মধ্যে। আমরা কিন্তু সেই মুহূর্তেই সর্বপ্রথম বুঝতে পারি যে হঠাৎ করে মিডিয়া নাই হয়ে যায় কিভাবে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষেরা তখনও টেলিভিশন দেখি, মিডিয়ার কাছ থেকে প্রত্যাশা করি এই টিভি না হলে ওই টিভি। দেখেন টিভি মিডিয়াগুলো কি ছিল বাংলাদেশে, আমরা না জানতাম, মানে অলিখিত অঘোষিত ভাবে আমরা জানতাম যে কোনটা কোন চ্যানেল কোন ধরনের পলিটিক্যাল পজিশন হোল্ড করে, যেটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে আছে, সকল পত্র পত্রিকা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা হয়। কারণ আমরা কেউ নিরপেক্ষ থাকতে পারি না, এটা সম্ভব না। আমরা একটা পক্ষপাতিত্বমূলক আচরণ হয়ে যায়, সময়ের মধ্যেও কিন্তু পক্ষপাতিত্ব হয় যে কোন সময় আমি বসে আছি। তো তখন পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে আচ্ছা অমুক টিভিটা তো এই খবরটা দেখাবে, হয়তোবা সেটা খুব আওয়ামী পন্থী হবে, হয়তোবা অমুক টিভিটা এটা বিএনপি পন্থী টিভি হবে, সেখানে কিছু নিউজ দেখাবে, এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে ছিল। কিন্তু শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটলো সেদিনই কিন্তু প্রথম বাংলাদেশের মানুষ জানতে পারলো যে এতগুলো মানুষ যারা সমাবেত হলো, তারা হঠাৎ করে এক রাতে এমন কি হলো যে তারা গায়েব হয়ে গেল। হ্যাঁ, আমি বলবো না যে পাবলিক সেন্টিমেন্টকে, একটা কথা বলি, এই কথাটা আমি আমার দুজন পুরুষ আলোচক আছেন, আমি এখানে সরি আপনাদের একটু পুরুষ হিসেবে আইডেন্টিফাই করছি। দেখুন আমি একটা কথা বলি, নারী শক্তির কথা বলছেন তো, মানে নারী এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন বা নারীর থেকে যারা কোড অ্যান্ড কোড উগ্রবাদী যেই ধর্মের হোক, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যেই ধর্মের হোক, উগ্রবাদী যারা কিনা ওমেন নারী এম্পাওয়ারমেন্ট চান না, এই গ্রুপ অফ পিপুলটা কিন্তু সব সময় আমাদের শত্রু। আমি এই শব্দটা ব্যবহার করলাম হাসিনা আপা, নো ম্যাটার হোয়াট, কোন গভর্নমেন্ট ক্ষমতায় আছে, যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকুক, এইটা কি করেছে আওয়ামী লীগ একদম এমবেডেড করে দিয়েছে। আপনি দেখবেন তার বর্তমান ন্যারেটিভই কিন্তু এটা, সে এখানের সিভিল সোসাইটিকে এই ভয় দেখায়, মানে আমাদের মতো মানুষদেরকে সে এইভাবে এই ন্যারেটিভে ফেলে যে ওরা আসলে কিন্তু তোমাদের শেষ করে দিবে। আরে ওরা তো সবসময় ওরা। এখন যখন এই কওমি জননী হলো আওয়ামী লীগের যে নেত্রী, তখন এই ওরা ছিল না, কওমি জননী হওয়ার সময় ওরা ছিল না। কাদের সাথে আতাত করছিলেন আপনি তখন?
আপনি চিন্তা করে দেখেন রাজনীতিটা কাকে বলে। সে হেফাজতের বাচ্চাদেরকে মেরে সাফা সাফা করে দিছে, নাকি সেখানে গুলি চালায় ছত্রভঙ্গ করে দিছে, নাকি কি করছে, এটাকে বলে নিজের ফাঁদে নিজে পড়া। সে তো এটার কোনো এভিডেন্সই রাখতে দেয় নাই, সে তো বলতেই দেয় নাই, এবং সে যে আমাদেরকে বলতে দেয়নি তাই না, তার রাজনীতিটা কতখানি নিম্নমানের রাজনীতি হইলে দুদিন পরে মানে জাস্ট বছর ঘুরতে না ঘুরতে এই হেফাজতের সাথে সে আতাত করে সে এই হেফাজতের সাথে কি করছে, কওমি জননী হয়ে গেছে। 333টা মডেল মসজিদ তৈরি করছে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনারা তো বিদেশে নাই, 15 বছর আগে ঢাকা শহরে ডান দিকে তাকাবেন, যেই জায়গায় যে এলাকায় বাম দিকে তাকাবেন, দেখবেন ডান দিকে একটা মাদ্রাসা, বাম দিকে একটা মাদ্রাসা। এই বাস্তবতা তো 15 বছর আগে ছিল না। বিএনপি না জামাতের সাথেই করে, ওরা নাকি শিবির, ওরা নাকি সব শেষ করে দেয়। তো 15 বছর আগে তো এই বাস্তবতা ছিল না। তাহলে এই বাস্তবতাটা তৈরি করলো কারা? এই কথাগুলো কেন যে বিএনপি সুন্দর করে বলতে পারে না এটা না, আমি আমার আমার মানে রাগও লাগে, দুঃখও লাগে, মেজাজও খারাপ হয় যে এই যে ভয়টা, জুজুর ভয়টা যে দেখাচ্ছে সিভিল সোসাইটিকে, যে এই জুজুর ভয়টা দেখাচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে? এখন আপনারা বলতে পারেন মাদ্রাসা হইতে ঠিক আছে। দেখেন আমি একটা কথা বলি, মাদ্রাসা নামে মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি যতটুকু আমার জ্ঞানে কুলায়, আমরা স্কুল বলি, পাঠশালা বলি, মাদ্রাসা বলি, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য কিন্তু কতগুলো কন্ডিশন প্রয়োজন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য কিন্তু তার কিছু বেসিক কন্ডিশন প্রয়োজন। তো সেই বেসিক কন্ডিশন তো কখনো সেই করে নাই। এই কওমি জননী সমানে এদেরকে ব্যবহার করছে। যখন তাদের প্রয়োজন হয়নি তখন তাদেরকে ছুঁড়ে ফেলছে, যখন তাদের লাশ ফেলানোর প্রয়োজন হয়েছে তখন তাদের লাশ ফেলেছে। এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের শোনেন, আমরা তো মানে কি বলবো, আমরা যখন রাস্তায় নেমে গেছি, মানে কেন আমার স্টুডেন্টকে কেন মারছে, ওই সময়টাতে মুখ বন্ধ। তারা কি মনে করেছে আরাফাত সাহেব যখন, যে আরাফাত সাহেব বলবো না কি বলবো আল্লাহ জানে, তাকে তো পাচ্ছি না, আরাফাত নাম ধরে বলতে পারে না, এখানে তার সাহেব বলার বা সে বলার কি করবো জানি না। তো এ যখন আল জাজিরায় যেয়ে এ বলছিল যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আল জাজিরায় যেয়ে সে বলে কি বিটিভি হচ্ছে জেনোসাইড। মূর্খ কোথাকার মূর্খ! জেনোসাইডের সংজ্ঞা জানো তুমি? তুমি জেনোসাইডের সংজ্ঞা জানো? একটু ই করে তো দেখতে পারো। আমি একজন শিক্ষক হয়ে বলছি, উনি এত এই লেভেলের মূর্খ হলে পরে বিটিভিকে যে জেনোসাইডের সাথে উনি তুলনা করেছে কোন হিসাবে? তো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এরকম কেন ছিল জানেন? এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ছিল কারণ তারা তো মনে করেছে যে আমি তো শাপলা চত্বরে মানুষ লাশ ফেলায় টিকে গেছি, আমি তো পিলখানায় লাশ ফেলায় টিকে গেছি, আমি তো আবরার হত্যা করে টিকে গেছি, আমি তো বিশ্বজিৎ মার্ডার করে টিকে গেছি, আমি তো গুম করে টিকে গেছি, তাহলে আমি এই 4-5 জন মার্ডার করে টিকবো না? এটা আমার জন্য কোনো বিষয়? এই কনফিডেন্স তাদের ছিল হলো চরম। এবং এই যে বছরের পর বছর মানুষকে বুঝও দিয়ে রাখতে পেরেছে। আপনি শাপলা চত্বরের কথা চিন্তা করেন, বিডিআর হত্যার কথা চিন্তা করেন, সবকিছু থেকে পার পেয়ে গেছে। সবকিছু থেকে তো পার পাওয়ার ব্যাপারের চেয়েও বড় ব্যাপার এই ন্যারেটিভ গুলো মানুষ বিশ্বাস করতে শিখেছে। আমি যে কথাটা আমি আপনাকে বললাম আওয়ামী লীগের, দেখেন আমার এটা বলতে কোনো দ্বিধা নাই, বিরোধী দলে থেকে আওয়ামী লীগের যেই রণনীতি কৌশল, এটা যে কি পরিমাণ শক্তিশালী আপনি দেখেন। ঠিক এই মুহূর্তে এই বাংলাদেশে ঠিক এই মুহূর্তে গুজব লীগ মানে অ্যাক্টিভ না, ডাবল অ্যাক্টিভ। ঠিক আছে, তার একটা বাহিনী আছে, তাদের কাজই হচ্ছে, আগে আমাদের মতো মানুষ মনে করতো কি গুজব মনে হয় বিএনপি ছড়ায়, মানে বিরোধী দল ছড়াবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দল যে গুজবটা বানায় ওটা যে বিরোধী দলকে দিয়ে ওইটা সার্কুলেট করাতে পারে, এটা তো কল্পনার অতীত, এটা তো কেউ ভাবতেই পারে না, বিয়ন্ড ইমাজিনেশন। তাহলে তার গুজব লীগ আছে, তার প্রপাগেট করার লীগ আছে। হ্যাঁ, এই যে যেমন আপনি দেখবেন একটা বিশাল শ্রেণী, তারা এই যে আমি আপনাকে বললাম যে এটা কিন্তু একটা বিশাল গ্রুপ মানুষের মাথায় দিয়ে বসায় দিছে যে আওয়ামী লীগ ছাড়া আপনার এই দেশে যারা মানে মেয়েদের কোনো ভবিষ্যৎ নাই, দেশ আফগানিস্তান হয়ে যাবে। এটা কিন্তু ন্যারেটিভ, এখানে খুব স্ট্রং ন্যারেটিভ। তার একটা একটা এথিস্ট গ্রুপ আছে, তার একটা আপনার সুশীল গ্রুপ আছে, তার একটা
মানে আপনার ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, এই যে তার বিভিন্ন বাহিনী যে এখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা যে গুজব প্রচার করে, এই যে গুজব প্রচার করাটা করে কি জানেন, আতঙ্ক তৈরি করে মানুষের মনে। যে মানুষটা, যে কারণে সে 2 দিন আগের, আপনি চিন্তা করে দেখেন, রোকেয়া প্রাচী সে 2 দিন আগে, জাস্ট 2 সপ্তাহ, আজকে 20 তারিখ, 20 আমি ধরলাম যে ধরেন 15 দিন আগে, 2 সপ্তাহ, 2 সপ্তাহ আগে আপনার 650-র উপর ইউএন এর রিপোর্ট, মানুষ মারা গেল চোখের সামনে, 66টা বাচ্চা মারা গেল। সেই বাচ্চাদের যে মারা গেল তাদেরকে কে মারলো, রোকেয়া প্রাচী সেই জন্য কোনো দুঃখ প্রকাশ করেন না, কিন্তু উনার বক্তব্যটা বিভিন্ন জায়গায় প্রচারিত হয়। দেখেন, আমি একটা দায়িত্ব নিয়ে বলি, যখন এই আওয়ামী লীগ সরকারের আমলে ব্লগার মারা গেছে, কত অভিজিৎ মারা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে, উনার বাবা তো অভিজিৎ মারা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে, দীপেন মারা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে। যখন এই অভিজিৎরা মারা গেছে তখন কিন্তু এই আমার মতো মানুষরা অভিজিতের পক্ষেও দাঁড়াইছে, আমার মতো মানুষরা এই ইসেতে পক্ষেও দাঁড়ায়, স্টুডেন্টের পক্ষেও দাঁড়াইছে। তো অভিজিৎ যখন মারা গেছে তখন তো রাহুল আনন্দ এসে এখানে দাঁড়ায় নাই যে অভিজিৎ মারা গেল কেন। অভিজিৎ যখন মারা গেছে তখন তো রাহুল আনন্দ বলে না আমার দেশে হিন্দুরা, আমার দেশের এথিস্টরা খুব বিপদে আছে। আওয়ামী লীগ আরেক ন্যারেটিভ দেয়, কি ন্যারেটিভ দেয়, বলে কি যে এই যে হিন্দু চলে যাচ্ছে, আপনারা তো দেখেছেন পাশের দেশ মিলে মিলে গুজবের ফ্যাক্টরিতে গুজব ছড়াচ্ছে। না, এটা নিয়ে তো মানে ভালো একটা এজেন্ডা ছিল, কিন্তু সেটা কোনোভাবেই হালে পাবে না। না, কিন্তু আমার প্রথা হচ্ছে, ভাই আমি মানলাম ধরেন 5 মিনিটের জন্য আমি মানলাম যে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি নাই যেই পলিটিক্যাল পার্টি আপনার দিতে পারে, নিরাপত্তা দিতে পারে। এবার আসেন আমি স্ট্যাটিস্টিক্স নেই। স্ট্যাটিস্টিক্স নিলে আপনি দেখবেন 2008-এর পর থেকে এই 2024, এই তো আওয়ামী লীগের আমল, শাসন আমল, এই 2008 থেকে 2024 হিন্দু কমলো কেন? হিন্দুর পার্সেন্টেজটা তখন কমলো কেন? এটার জবাব কে দিবে? এইগুলা আমার একটা ক্ষোভের জায়গা, যে কেন এই বিষয়গুলা নিয়ে বিরোধী দল এদেরকে ধোলাই দেয়। হিন্দু কত কমেছে? হিন্দু কত 7% কমেছে, 7% কমেছে। এটাও ইন্টেলেকচুয়াল একটা প্রপাগান্ডা। দিস ইজ অলসো এ প্রপাগান্ডা। হতে পারে, অফ কোর্স ইট ক্যান বি পসিবল। আপনি আমাকে প্রমাণ করতে পারবেন না যে 7% কমেছে, এটা একটা প্রপাগান্ডা। না, আমি তো অবশ্যই সেটা তো প্রপাগান্ডা হতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে 7% তো এই যে এই পিরিয়ডটাতে কমলো কেন? তারা যখন আপনার ডিমান্ড করছে যে দে আর দ্য অনলি পার্টি, যে পার্টির কাছে তারা সেফ থাকে, হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত যে 7% এটা একটা প্রপাগান্ডা। আই ডু এগ্রি, বিকজ রিসার্চ তাই শো করে যে এখানে 3%-এর বেশি কমে নাই, কিন্তু ঘটনা হচ্ছে সেটা তো তারা প্রপাগেট করে। কারণ কি দেখেন, আমি একটু ইন্টারফেয়ার করছি, যেখানে 26 লক্ষ ইন্ডিয়ান কাজ করে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে 30 লক্ষ, আমি ধরে নিলাম মিনিমামটা 26 লক্ষ কাজ করে, এইখানে হিন্দুরা চলে গেছে, ভেগে গেছে, আর এটাতে 7% কম দেখাচ্ছে। দিস ইজ এ কমপ্লিট প্রপাগান্ডা, ইট ইজ এ প্রপাগান্ডা, সিম্পল। হ্যাঁ, কিন্তু আমি এখানে না এটা এই যে দেখেন, এটা আপনি বললেন আজকে মেজর সিদ্দিকী, আপনি বললেন আজকে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু আপনি বাংলাদেশের মানুষের মাথার ভিতর কিন্তু তারা গেঁথে দিতে সক্ষম হয়েছে। দ্য রিয়েলিটি ইজ দেয়ার। বাংলাদেশের মানুষ ওরা যা বলে, যে বাংলাদেশের মানুষ এখন যা বলবে, এই 15 বছরে একটা ট্রেডিশন হয়েছে, ওরা যদি বলে ডানে তাকাও, বাংলাদেশের মানুষ তাকাবে বামে। তারা যদি বলে যে এটি সত্য, তাহলে বলবে মিথ্যা। সুতরাং আপনি একটা ভুল জিনিস নিয়ে আপনি আওড়াচ্ছেন। বাংলাদেশের মানুষ তাদের কোনো প্রপাগান্ডা বিশ্বাস করবে না, কারণ তারা গ্রিল করেছে 15 বছর। শুনেন, যদি আপনি বলেন আর বিশ্বাস করবে না, আমি খুব খুশি হতাম। আমি সত্যি আই উইল বি ভেরি হ্যাপি। আপনি খুশি হবেন, এই কালচারই হচ্ছে এখন, এইটাই কালচার এখন। যদি I will be very happy, but the thing is that in reality আপনি দেখবেন, আপনি সামান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যদি স্ক্রল করেন, আপনি দেখবেন যে সেখানে লোকজনের রিয়াকশন গুলা এমন অনেকে ছিল যারা কিনা আপনার এরকম স্ট্যাটাস, কতগুলো ট্যাগ লাইন মার্কা স্ট্যাটাস আপনি দেখবেন যে
আমি আন্দোলনের পক্ষে ছিলাম, ছাত্রদের পক্ষে ছিলাম, এখন যা হচ্ছে তার পক্ষে না, অনেক বড় ভুল করে ফেলেছি, ওরাই সঠিক ছিল। এটা চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে। আমি সেই শিফটটাকেই বলছি যে কেন সত্যটাকে সত্য, আমরা তো এখন রিফরমেশনের কথা বলছি, এখানে কিন্তু আমাদের দ্বন্দ্ব করে লাভ নাই। উই অল ওয়ান্ট রিফরমেশন, আমরা সবাই সংস্কার চাই। এখন এমন অবস্থা হয়েছে যে এখনো যে মানুষ ভাবতে পারে না, ট্রমা মানুষের মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, মানুষ এখনো মনে করে কি যে, আপনি জানেন মিডিয়া স্বৈরাচারী শাসক পদচ্যুত হয়েছে এই কথা বলতেও ভয় পায়। মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলতেছি।